আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ ব্যাচে যারা আছো তোমাদের বুয়েটের এই বছরের যে সার্কুলারটা সেটা কিন্তু পাবলিশ করা হয়ে গিয়েছে বুয়েটের ওয়েবসাইটে। বুয়েটের যে ওয়েবসাইটটা আছে buet.ac.bd, তুমি যদি ওয়েবসাইটে যাও তাহলে হচ্ছে তুমি তাদের যে সার্কুলারটা সেটা পেয়ে যাবে। প্রসপেক্টাসটাও তুমি সেখান থেকে পেয়ে যাবে। আমরা মূলত হচ্ছে বুয়েটের ওয়েবসাইট থেকেই এই প্রসপেক্টাসটা এখানে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব যে আসলে এখানে কোন কোন পয়েন্ট হচ্ছে একটু খেয়াল রাখার মতো আছে বা তোমরা অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবে। প্লাস কিছু কিছু জিনিস থাকে একটু কারো কারো বুঝতে অসুবিধা হয়, সেটাও আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর বাকিটা ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে এগুলো মোটামুটি ম্যাক্সিমামই দেখে বোঝার কথা, বাট যেহেতু সার্কুলারটা বেশ বড়, মানে প্রসপেক্টাসটা বেশ বড়, অনেক কিছু পয়েন্ট থাকে, অনেকের কনফিউশন থাকে, সেগুলো আর কি একটু আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল। তোমরা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলে, সো সেজন্য আমরা একটু বলবো। তো রিকমেন্ডেশন এটা থাকবে যে তুমি চাইলে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো, কারণ যেহেতু এই প্রসপেক্টাসটা বেশ বড়ই, এখানে আসলে অনেক কথাবার্তা আছে, অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আসো শুরু করি আমরা। এখানে প্রথম কথা যেটা হচ্ছে, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 30 নভেম্বর থেকে। ওকে, আর হচ্ছে যে অনলাইনে আবেদন শেষ হচ্ছে 14 ডিসেম্বর থেকে। এটা জাস্ট আমরা সামারিটা দিয়ে রাখলাম, বাকিটা ডিটেলস কিন্তু আমাদের সামনের দিকে আছে। ওকে, সো এখান থেকে হচ্ছে বুয়েটের যে সার্কুলারটা সেটা শুরু হয়। প্রথম পেজটা থেকেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো যে বাংলাদেশি নাগরিকদের জন্য। ওকে, আমরা যদি একটা একটা করে ইনফরমেশন দেখি, প্রথম পেজে আসলে যেই তথ্যগুলো দেওয়া যে আসলে কারা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যেমন এখানে দেখো যে 2021 বা 2022 সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা, অর্থাৎ এখানে কোনটার কথা বলা হচ্ছে, অবভিয়াসলি এসএসসির কথা, রাইট। এবং 2024 সালে যারা হচ্ছে যে এইচএসসি দিচ্ছে, রাইট, অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ যেহেতু তোমরা, সেই জন্য অর্থাৎ এখানে কিন্তু কোনো সেকেন্ড টাইমের ব্যাপার স্যাপার নাই অবভিয়াসলি। এখানে শুধু হচ্ছে যারা এইচএসসি 24 সালে দিয়েছে তাদের জন্য। আর হচ্ছে যে সেকেন্ড যে পোর্শনটা, এইটা আসলে তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বা তোমরা এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। এটা হচ্ছে যে 2023 সালের কেউ যদি এরকম থাকে যে বইটা অ্যাপ্লাই করার সময় তার রেজাল্টের সংশোধিত যে ফলাফলটা সেটা সে পায় নাই, এই জন্য সে বইটা পরীক্ষা দিতে পারে নাই, এটা শুধুমাত্র হচ্ছে তাদের জন্য। বাট আদারওয়াইজ তোমাদের কিন্তু মেইন ফোকাস হচ্ছে এই যে 21 বা 22 হচ্ছে এসএসসি, আর 24 সালে হচ্ছে এইচএসসি। ওকে, 2020 সালের নভেম্বর বা তারপরে। আর এই যে পোর্শনটা, এখন যেই পোর্শনটার কথা বলতেছে, এই যে এইটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামের আছো, ইংলিশ মিডিয়ামের যারা, তাদের জন্য এই অংশটা, ঠিক আছে। ওকে, সো কি দেখো, অর্থাৎ 20 সালের নভেম্বর বা তারপরে ও লেভেলস ক্লিয়ার করতে হবে, আর 23 সালের নভেম্বর বা তারপরে হচ্ছে এ লেভেলস পরীক্ষা ক্লিয়ার করতে হবে। ওকে, এরপর বাকি যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো পরে দেওয়া আছে। আর অবভিয়াসলি বুয়েটের পরীক্ষা যেহেতু, এখানে হচ্ছে কিন্তু তোমার আগে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে বা করার যোগ্যতা অর্জন করেছে তারা পরীক্ষা দিতে পারবে না, মানে বোঝাচ্ছে যে সেকেন্ড টাইমার অ্যালাউড না, এটাই। ওকে, আসো তারপরে দেখি এখানে হচ্ছে যে অংশগ্রহণের যোগ্যতা। এবার এখান থেকে যে বেসিক ক্রাইটেরিয়াগুলো সেগুলো বলা অলরেডি হয়তো অনেকে জেনেও গিয়েছো, বাট তাও আমরা একটু ক্লিয়ার করে দিতে চাই। কিছু কিছু জায়গায় যে কনফিউশন থাকে দেখতেছিলাম আমরা। দেখো, প্রথম যে পয়েন্টটা একের এটা হচ্ছে যে এসএসসির কথাবার্তাগুলো বলা। হ্যাঁ, এই যে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এসএসসির কথাবার্তা, মাধ্যমিক যেহেতু এসএসসির কথাবার্তা বলা। ওকে, সো কি বলা এখানে, যে বিজ্ঞান বিভাগ থেকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ, এইটা নিয়ে কনফিউজ হওয়া দরকার নেই। ব্র্যাকেটে এই 3টা সাবজেক্ট উল্লেখ করা হয় যে তুমি যে সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ, জাস্ট এইটা বোঝানোর জন্য, এইটা ইনশিওর করার জন্য। সো কি থাকতে হবে এখানে, 5-এর মধ্যে তোমার ন্যূনতম এই যে 4 থাকতে হবে। অর্থাৎ আমরা দেখতেছি যে এসএসসির কথা যদি বলি, এসএসসির জিপি হচ্ছে যে 4 থাকলেই বইটা কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোনো রিকোয়ারমেন্টের কিছু নাই, ওভারঅল 5-এর মধ্যে 4 থাকতে হবে। আচ্ছা, গেল। তারপর হচ্ছে পরেরটা যদি আসি, এইটা অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট, বা এটা নিয়ে আমরা বেশি কনসার্ন ছিলাম, যেহেতু এটা হচ্ছে যে এইচএসসি, তোমাদের এই বছর যে এইচএসসি রেজাল্ট, হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে এই ক্রাইটেরিয়াটা ঠিক করা হচ্ছে। সো এখানে কি জিপিএ 5-এর মধ্যে, এই যে দেখো 5-এর মধ্যে এখানে 5 থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে যেটা 4 থাকলেই হয়, এইচএসসিতে দেখা যাচ্ছে যে ওভারঅল যে জিপিএটা সেটা হচ্ছে 5 থাকতে হবে, ওভারঅল যেটা তোমার রেজাল্ট যেটা আসছে সেটা। এবং আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দেখো উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, মানে আমরা যেটা নিয়ে কথা বলি যে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এখানে হচ্ছে তোমার A+ থাকতেই হবে। অর্থাৎ এইভাবে মিনিমাম ক্রাইটেরিয়াটা ফিক্স করা। এসএসসিতে 5-এর মধ্যে 4, এইচএসসিতে 5-এ 5, আর হচ্ছে যে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে অবশ্যই তোমার A+ থাকতে হবে। ওকে, এগুলো গেল। তারপরে এই যে এই পয়েন্টটা আসলে আমরা এটা খুব একটা সময় নষ্ট করতে চাচ্ছি না এখন। এটা আবার হচ্ছে যে তাদের জন্য যারা হচ্ছে ওই যে 2023 সালে পরীক্ষা দিচ্ছে কিন্তু রেজাল্ট পরবর্তীতে চেঞ্জ হয়েছে, তাদের জন্য এই পোর্শনটা। ওকে, আসো তারপর হচ্ছে যে এখানে বলা যে সকল সঠিক আবেদনকারীর মধ্য থেকে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, প্রথম থেকে 24,000তম পর্যন্ত, রাইট। অর্থাৎ হচ্ছে এবার 24,000 কিন্তু বুয়েটের প্রিলি দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা বেশ ভালো একটা ব্যাপার, কারণ বিগত বেশ কয়েক বছর 18,000 পরীক্ষা দিতে পারতো, এবার কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে এটা বাড়ানো হচ্ছে। ওকে, এবং এবার পরীক্ষাটাও কিন্তু সামনের দিকে আসবে, হবে হচ্ছে 3টা শিফটে 24,000 স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এখানে টাই ব্রেকারের কথা বলা, মানে ধরো এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি অনেকেই পড়ে যায় যে
এই সবগুলো ফুলফিল করার পর 24,000-এর থেকে যদি বেশি থাকে, সো তখন হচ্ছে কাদেরকে প্রায়োরিটি দিবে বা কিসের ভিত্তিতে এই প্রথম 24,000 সিলেক্ট করবে সেটা এখানে বলা। এই যে দেখো, যথাক্রমে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক বা সমমান, অর্থাৎ অবভিয়াসলি এইচএসসির কথা বলা হচ্ছে, এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থ এবং রসায়ন 3টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর, অর্থাৎ এই যে পিসিএম এর যে টোটাল 600 নাম্বার না, তাই না, 600ই তো হয়, 600 নাম্বার, এইটার উপরে প্রায়োরিটি দেওয়া হবে। অর্থাৎ যদি দুইজন এমন থাকে যে দুইজনেরই হচ্ছে যে নাম্বার এই সব কিছু এখানে সেম চলে আসছে, সো তখন এই যে 600-র এই নাম্বারটা তাদের মধ্যে টাই ব্রেকার হিসেবে কাজ করবে। সো প্রথম 24,000-এ নেওয়ার জন্য ধরো কারো কথার কথা 550, আরেকজনের 551, সো ডেফিনেটলি যার 551 সে বেশি প্রায়োরিটি পাবে, এইভাবে। ওকে, তারপর দেখো যদি এটাও হয়ে যায় যে না নাম্বারও হচ্ছে সমান, তখন হচ্ছে পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ তখন ইন্ডিভিজুয়াল নাম্বার ফিজিক্সেরটা আর হচ্ছে যে ম্যাথেরটা, এগুলোকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে। ওকে, আচ্ছা, তারপরে যে পয়েন্টটা এইটা হচ্ছে আবারও যারা ও লেভেলস, এ লেভেলস তাদের জন্য বলা। এখানে দেখো তোমাদের জন্য যারা ইংলিশ মিডিয়ামের আছো তাদের জন্য ও লেভেলসে কমপক্ষে 5টা বিষয়, এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ তো থাকতেই হবে, আর ওভারঅল 5টা বিষয়ের মধ্যে তোমার প্রত্যেকটাতে ন্যূনতম বি গ্রেড থাকা লাগবে। ওকে, আর হচ্ছে এ লেভেলসের পরীক্ষায় এই ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, এই 3টা বিষয়ের যেই কোনো 2টাই হচ্ছে এ থাকতে পারবে, এ গ্রেড, আরেকটা হচ্ছে অবশ্যই মিনিমাম বি থাকতে হবে। ওকে, এটা ইংলিশ মিডিয়ামের জন্য। এবং আরেকটা ব্যাপার যেটা, যে বাংলা ভার্সন বা বাংলা মিডিয়ামের যেই মানে ক্রাইটেরিয়াটা, ওইটা তো প্রথম 24,000 ওইভাবে সিলেক্ট করা হচ্ছে। এইখানে যারা ইংলিশ মিডিয়ামের আছো তাদের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে এই প্রথম থেকে 400, অর্থাৎ প্রথম 400 জনকে সেভাবে সিলেক্ট করা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো, অর্থাৎ জিনিসটা আলাদা, সেপারেট করাই থাকে প্রত্যেক বছর এরকম। ওকে, তাহলে আমরা বেশ ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা কভার করে ফেললাম, যেটা হচ্ছে আসলে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা কি। এবার যদি আসি যে দেখো এখানে শিফটের কথা বলা, হ্যাঁ, এখানে ওই যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত আছো তাদের জন্য বলা আছে। আর এখানে যদি আসি যে শিফট হচ্ছে, খেয়াল করো 3টা, হ্যাঁ, এবং বুঝাই যাচ্ছে যে প্রত্যেক শিফটে 8,000-এর মতো পরীক্ষা দিবে, হ্যাঁ, যেহেতু তোমার মানে অ্যাপ্রক্সিমেটলি 24,000 যদি সিলেক্ট করে তাহলে 3 দিয়ে ভাগ দিলে 8,000 করে এরকম পরীক্ষা দিবে। ওকে, আর দেখো পরিসংখ্যান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে প্রতিটি শিফটে প্রার্থীদের মেধার বিন্যাসের সমতুল্যতা নিশ্চিত করা হবে। আচ্ছা, এই কথাটা সহজ একটু বোঝাই দিই। মানে এরকম হবে না যে ওই বোর্ডের নাম্বারের ভিত্তিতে যদি তোমাদেরকে 1 থেকে 24,000 পর্যন্ত সিরিয়াল করে, এরকম না যে প্রথম 1 থেকে 8,000 তার হচ্ছে এক শিফটে, 8,000 1 থেকে শুরু করে বাকি 16,000 পর্যন্ত আরেক শিফটে, এইটা না। অর্থাৎ প্রত্যেকটা শিফটেই ওই ব্যালেন্সটা করা হবে, যাতে হচ্ছে যে ভালো নাম্বার, মিডিয়াম নাম্বার, কম নাম্বার সবার মধ্যে ওই ব্যালেন্সটা নিশ্চিত করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে এখানে, নাহলে যাতে কেউ ক্লেম করতে না পারে যে না কোনো শিফটে অনেক বেশি ভালো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কোনো শিফটে একটু কম ভালো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেটা কোনো সুযোগ নেই। আর দেখো খুবই ইম্পর্টেন্ট কথা যেটা বারবার আমি বলতেছি, যেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে www.boet.ac.bd, আমাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইটে আমরা সব আপডেট পাবো, যত রকম আপডেট আছে অ্যাপ্লাই করা থেকে শুরু করে সব কিছু। এবং এখানে গেলেই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে আলাদা ওরা ওয়েবসাইট ক্রিয়েট করে রাখে বা লিঙ্ক ক্রিয়েট করে রাখে, সেটাও পেয়ে যাবা। ওকে, এবার আসি হচ্ছে যে প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী প্রতি শিফটের এই যে প্রথম থেকে 2500, এবং এইটা হিসাবটা কেমন বোঝাই যাচ্ছে যে প্রত্যেক শিফটে 8,000 পরীক্ষা দিতে পারবে। তো এই যে 8,000 × 3, এটা হচ্ছে 24,000, তার মধ্যে থেকে 8,000-এর মধ্যে থেকে সিলেক্ট করবে হচ্ছে 2500, এবং 2500 যদি 3 শিফটের জন্য সিলেক্ট করে তাহলে কত, 7,500 জন, অর্থাৎ এবার রিটেন পরীক্ষা দিতে পারবে। যেটা আগের বছরগুলোতে 6,000 পারত, তাই না, এবার সেটা 7,500 দিতে পারবে। এখানেও একটা বেশ ভালোই ব্যাপার। ওকে, গেল তাহলে এটা। আচ্ছা, এখন একটা কথা, স্বাভাবিকভাবে এগুলো বলার পর কোয়েশ্চেন চলে আসবে, বা তোমাদের থেকে একটা কোয়েশ্চেন আসে, কোয়েরি আসে, যে আসলে কত % হলে তুমি হচ্ছে যে এর মধ্যে পড়বা। হ্যাঁ, দেখো এগুলো এখন আগে থেকে স্পেকুলেশন করে কোনো লাভ নেই। অ্যাপ্লাইয়ের ডেট দেওয়া আছে, তুমি জানো যে অ্যাপ্লাই করতে হবে। তোমার যদি মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়, অবশ্যই তুমি অ্যাপ্লাই করবা। তারপরে বাকিটা 24,000-এর মধ্যে আসতেছো নাকি আসতেছো না, সেটা তো ওভারঅল রেজাল্টের উপর ডিপেন্ড করে। কোন একটা সার্টেন পার্সেন্টেজ দেখে এটা হঠাৎ করে বলা সম্ভব না যে না তুমি পরীক্ষা দিতে পারবা বা পারবা না। তোমরা অনেকেই এই কোয়েশ্চেনটা করো, এই জন্য ভাই একটু বলে দিচ্ছি যে এইগুলো নিয়ে টেনশন না করে বরঞ্চ হচ্ছে যে এটা মাথায় রাখা উচিত যে তোমার আগামী জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস জুড়ে অনেকগুলো পরীক্ষা তোমার থাকবে, তাই না। সবগুলোর ডেট তো মোটামুটি দিয়ে দিচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অনেকগুলো ডেট দিয়ে দিচ্ছে। সো তুমি ওইটাতে ফোকাস করো, তোমার প্রিপারেশনে ফোকাস করো। ওকে, বাকিটা অ্যাপ্লাই করবা। যদি হচ্ছে 24,000-এর মধ্যে আসতে পারো তাহলে তো ভালোই, প্রিলিতে তুমি বসতে পারবা। ওকে, তাহলে দেখো এই যে 3 শিফটের কথা আবারও বলা, এবং এই যে গ্রুপ ক আর গ্রুপ খ, ঠিক আছে, এটা আমি একটু ক্লিয়ার করি। অনেকেই না এটা নিয়ে বেশ ভালো কনফিউজড হও। খেয়াল করো, তুমি অ্যাপ্লাই করার ক্ষেত্রে, আগে একটু বলে দিই, এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তুমি যদি শুধু ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে চাও তাহলে হচ্ছে অবশ্যই কিসে অ্যাপ্লাই করবা, গ্রুপ কতে, ঠিক আছে। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচার দুইটাতেই পরীক্ষা দিতে চাও তাহলে তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে গ্রুপ খতে। খেয়াল করো একটা জিনিস, এখানে কিন্তু বলা গ্রুপ কতে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো, আর হচ্ছে এই যে ইউআরপির কথা বলা। আর গ্রুপ খতে
ইঞ্জিনিয়ারিং ইউআরপি তো আছেই, সাথে আর্কিটেকচার আছে। আমরা যারা অনেকে আর্কিটেকচারের পরীক্ষা দিতে চাই তারা মনে করি যে আচ্ছা আর্কিটেকচারের পরীক্ষা দিতে হলে গ্রুপ কত অ্যাপ্লাই করা লাগবে, কত অ্যাপ্লাই করা লাগবে, এবং অনেকে এটার জন্য প্রত্যেক বছর দেখা যায় যে 2বার অ্যাপ্লাই করে, ঠিক আছে। সো ডেফিনেটলি ওইটা সমাধানের উপায় আছে, বাট আগে থেকে তো তুমি সমস্যায় পড়ে তারপর সমাধানে যাওয়ার দরকার নেই। তুমি সমস্যায় যেতে না পড়ে সেটা ট্রাই করবা। সেটা কি, যদি আর্কিটেকচার সহ পরীক্ষা দাও তাহলে শুধু গ্রুপ খ, আর যদি আর্কিটেকচার ছাড়া পরীক্ষা দাও তাহলে শুধু গ্রুপ ক, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবা যে দুইটাতে অ্যাপ্লাই করতে যাওয়ার দরকার নেই, কারণ দুইটা হচ্ছে যে একদম এটা শুধু এই যে লিখে দিই আমি, এটা হচ্ছে তোমার শুধু ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ পিসিএম এর যে পরীক্ষা সেটা। আর এইটা কিন্তু শুধু আর্কিটেকচার না, এটা ইঞ্জিনিয়ারিং তো আছেই প্লাস হচ্ছে আর্কিটেকচার, ঠিক আছে। গ্রুপ খ এটা বোঝায়। ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টগুলোতে এরকমই বোঝায়, তা অন্য সার্কুলারে যদি ডিফারেন্ট কিছু থাকে আমরা সেটা বলে দিব। সিলেবাস কি, ডেফিনেটলি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং 2024 সালের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, দ্যাট মিনস হচ্ছে শর্ট সিলেবাসের কথা বলা হচ্ছে, রাইট? ওকে, তারপর দেখি কি বলা যে প্রাক নির্বাচনী পরীক্ষায় ওই যে কোয়েশ্চেন টাইপ, এটা বিগত বছরগুলোর মতোই আছে। এই যে 100 নম্বরের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে, এবং অবভিয়াসলি হচ্ছে যেটার জন্য এই যে 1 ঘন্টা থাকবে 60 মিনিট, রাইট? এবং দেখো ব্যালেন্স করার জন্য জাস্ট ম্যাথ একটা বেশি, 34, 33, 33, 100 নম্বর পরীক্ষা। আর নেগেটিভ মার্কিং তো অবশ্যই আছে, হ্যাঁ, এখানে এগুলো বলা, প্রতিটি প্রশ্নের মান 1, তারপর নেগেটিভ মার্কিং হচ্ছে 25%, অর্থাৎ 0.25। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা ভুল হওয়া মানে খালি 0.25 যাচ্ছে না, এটা আশা করি তোমরা বুঝো, যে যেটা ভুল করছো ওইটার জন্য তো 1 নাম্বার তোমার কাটা যাচ্ছেই, সাথে আরও এক্সট্রা নেগেটিভ 0.25 কাটা যাচ্ছে। সো বেসিক্যালি 1.25 কাটা যায়, হ্যাঁ। অনেকে শুধু হয়তো মনে করে যে খালি 0.25, এক তো ভুলের জন্য যাবেই নাম্বার। ওকে, ওএমআর শিটে হচ্ছে অ্যাজ ইউজুয়াল এটা যে নিয়ম, কালো কালির বল পয়েন্ট ইউজ করতে হবে, জেল পেন বা হচ্ছে আদার্স ইউজ করা যাবে না। পরিশিষ্ট ক, সামনেই হচ্ছে ক্যালকুলেটারের লিস্টটা দেওয়া আছে, আমরা দেখবো। মোবাইল ফোন, এগুলা যা আছে, স্মার্ট ওয়াচ অবভিয়াসলি ব্যবহার করা যাবে না, নতুন করে বলার অপেক্ষা রাখে না। বুয়েটের যেই হচ্ছে তোমার খাতারগুলা, হ্যাঁ, এখানে কিন্তু দুইটা জিনিস থাকে, অ্যাডমিশন টেস্টের রোল নাম্বার একটা জিনিস থাকে, আর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার থাকে। এই দুটো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। সেটা তোমরা অ্যাপ্লাই করার পরেই দেখে যাবা যে তোমাদের অ্যাডমিট কার্ড বা মানি রিসিট এগুলোতে দুইটা জিনিসই থাকবে। ওকে, আচ্ছা, ঘষা মজা করা যাবে না, এগুলো তো বলাই আছে। এবার আসো পাঠ্যসূচির ব্যাপারে কি বলা। এখানে যে বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য 2টি গ্রুপের আওতায় একই দিনে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে ওই যে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার যারা পরীক্ষা দিবে সেটার কথা আর কি বলা, ঠিক আছে। আমরা পরের পেজে যাই, ক্লিয়ার হই আর একটু। এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের রিটেন যে অংশটা সেটার কথা বলা। আমরা তো ফার্স্টে প্রিলি নিয়ে দেখলাম, এটা রিটেনের যে পোর্শনটা সেটা নিয়ে বলা। কি কি আছে এখানে, অবভিয়াসলি এখানেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাই না? হ্যাঁ, গেল। এবার দেখো, তোমরা সিলেবাস দেখলেই কিন্তু বুঝবা গ্রুপ খ যেটা, এইখানে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা বলাই, সাথে আবার ওই যে মুক্তহস্ত অঙ্কন যেটা আর্কিটেকচারের জন্য লাগে, ফ্রি হ্যান্ড ড্রয়িং, আর হচ্ছে এই যে ভিজুয়াল অ্যান্ড স্পেশাল ইন্টেলিজেন্সের যে পোর্শনটা সেটার কথা বলা আছে। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দুইটাতেই পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই জাস্ট গ্রুপ খতে অ্যাপ্লাই করবা, ক প্লাস খ না, কিন্তু বারবার বলতেছি দুইটাতে অ্যাপ্লাই করবা না, যে কোনো একটা করবা। শুধু ইঞ্জিনিয়ারিং দিলে এটা, ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার দিলে খ। ওই তো সিলেবাস এখানে অবভিয়াসলি শর্ট সিলেবাস, আর আর্কিটেকচার ড্রয়িংয়ের সিলেবাস উন্মুক্ত, মানে এটা বিভিন্ন যে কোনো টপিক থেকে আসতে পারে, যে কোনো কিছু আঁকতে দিতে পারে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ে। ওকে, তারপর দেখো এখানে এই যে মূল ভর্তি পরীক্ষা কি, আগের মতোই 400 নম্বরের। আর এই যে দেখো খ গ্রুপের জন্য আবার দেখো, আবার আরেকটা প্রমাণ, খ গ্রুপের জন্য মোট 800 নাম্বার। মানে কিভাবে 800 আসছে, এই ইঞ্জিনিয়ারিং এর 400 নাম্বার প্লাস হচ্ছে আমাদের এই আর্কিটেকচার 400 নাম্বার, এইভাবে হচ্ছে টোটাল যে 800 নাম্বার সেটা আমাদের আসছে, ঠিক আছে। সো এখানে কি কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে 14, 13, 13 করে, প্রত্যেকটা হচ্ছে 10 মার্কস এবং হচ্ছে 400 নাম্বার। অবভিয়াসলি রিটেনে তো কোনো নেগেটিভ মার্কিং থাকে না। সময় হচ্ছে কি 120 মিনিট, তার মানে হচ্ছে 2 আওয়ার্স, আগের মতোই, ঠিকঠাক। ওকে, আচ্ছা, আর আর্কিটেকচারের জন্য কি, ওই যে ফ্রি হ্যান্ড ড্রয়িং তো থাকবেই, এবং হচ্ছে এখানে 3টা ফ্রি হ্যান্ড ড্রয়িং থাকবে, আর ভিজুয়াল অ্যান্ড স্পেশাল ইন্টেলিজেন্সের যে টপিকটা সেটা থেকে 4টা কোয়েশ্চেন থাকবে। টোটাল এখানেও 400 মার্কস, বাট এইটার সময়টা হচ্ছে 1.5 ঘন্টা। সাধারণত একটু এটাগুলো অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে, একটু গ্যাপ দেওয়া থাকে, মানে যারা দুইটাতেই পরীক্ষা দেয় তারা হচ্ছে যে 2 ঘন্টা পরীক্ষার পর একটু গ্যাপ দিয়ে তারপর হচ্ছে 1.5 ঘন্টার যে পরীক্ষাটা সেটা দিতে পারে, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাডমিট কার্ডেই তোমরা জেনে যাবা। ওকে, তারপর মডিউল এ এবং মডিউল বি, প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে, কোনো বিষয়ে এমসিকিউ থাকবে না। ওই তো এটা তো আমরা বলছি, অবভিয়াসলি সব রিটেন 10 নম্বর করে, এই যে 10 নম্বর করে। আর মডিউল বি বলতে যে আর্কিটেকচারের মুক্তহস্ত অঙ্কনের পরীক্ষার কথা বলা হচ্ছে, যে প্রত্যেকটা প্রশ্নের মান 112 করে। কয়টা থাকবে এখানে, এই যে 3টা না, এই 3টা হচ্ছে 112 করে থাকবে, 112। আর যেটা ভিজুয়াল অ্যান্ড স্পেশাল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে যে এক একটা প্রশ্ন 16 করে, অর্থাৎ এখানে 4 16 64, রাইট? ওকে, তারপর এখানে বলা যে 2B পেন্সিল ব্যবহার করতে হবে পরীক্ষার সময়, এগুলো তো জানোই, কলম, পেন্সিল, বেসিক জিনিস নিয়ে যাওয়া লাগবে। তারপর হচ্ছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ অ্যাজ ইউজুয়াল, এমসিকিউ রিটেন কোনোটাতে ব্যবহার করতে পারবে না, খুব স্বাভাবিক। আর হচ্ছে এই যে মূল ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন এই যে ওয়েবসাইটে পাওয়া যাবে,
এই জিনিসটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে বুয়েট প্রত্যেক বছর যেটা করে যে আগের বছরের যে কোয়েশ্চেনটা, ধরো তোমরা হচ্ছে এবার সেশন 24-25, রাইট? সো তোমরা তোমাদের যেই যে ওয়েবসাইটটা আছে, যেটা আমরা বললাম যে অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইটটা তুমি ইউজ করবা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য আলাদা, সো সেইখানে তুমি হচ্ছে যে এই যে আগের বছরের যে ইমিডিয়েট বছরের যে কোয়েশ্চেনটা সেটাও তুমি পেয়ে যাবা। যেমন আবার তোমাদের সময় কি করবে, মানে পরের ব্যাচের সময় তোমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সাথে আপলোড করে দিবে। সো নমুনার প্রশ্ন হিসেবে আগের ব্যাচের যে কোয়েশ্চেনটা সেটা এখানে দিয়ে দেওয়া হয়। ওকে, সো যেসব বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই হচ্ছে যে নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বেই এইসব নিয়ম তো আসলে থাকেই, তাই না? সবখানেই থাকে এটা। এবং বইটার ক্ষেত্রে তো অবভিয়াসলি অনেক স্ট্রিক্টলি ফলো করা হয়। এগুলো আমরা কোনোভাবেই হচ্ছে যে নিজেদের লাইফের এমন একটা ইম্পর্টেন্ট দিন, কোনোভাবে হচ্ছে এইসব টাইম মিস করবো না। প্রপার টাইম যখন পরীক্ষাটা যে টাইম দেওয়া থাকবে তখন যাবো, এবং হচ্ছে যে অবশ্যই এগুলো ফলো করবো। আধা ঘন্টা আগে যাওয়ার কথা বলা আছে। আচ্ছা, পরীক্ষার হলে খাবার পানি সরবরাহ করা হবে না, তুমি নিজের পানি নিয়ে যাবা, এবং এখানে হচ্ছে যে পানির বোতলের যেই কোয়ান্টিটি বা এইসব বলা আছে, ঠিক আছে? এগুলো অবশ্যই চেষ্টা করবা ফলো করতে যতটুকু পারা যায়। ওকে, সিটের যেই ওভারঅল ভাগটা সেটা দেওয়া আছে, এবং আমরা দেখতে পারতেছি 1305টায়, এটা তো গত বছরের মতোই আছে। হ্যাঁ, তো আমরা এখানে সময় নষ্ট না করি, ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ডিভিশনটা দেওয়া আছে। ওকে, এই জিনিসটা আগের পেজের যে কথাবার্তাগুলো এগুলো হচ্ছে তোমাদের ওই যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা তখন এগুলো একটু হিসাব নিকাশ করে হয়তো দেওয়া লাগবে তোমার পছন্দ অনুযায়ী, এবং কোন ডিপার্টমেন্টে কয়টা সিট আছে তখন এই জায়গায় আবার ফোকাস করতে হবে। আচ্ছা, সর্বনিম্ন যোগ্যতা অর্থাৎ 4টি সংরক্ষিত আসন সহ সর্বমোট হচ্ছে এই যে 1309টি আসনে ভর্তির জন্য কি কি বলা, প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মূল ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অর্থাৎ খুব স্বাভাবিক, এখানে যেহেতু মানে ফার্স্টে তো তোমার প্রিলি দিয়ে সিলেক্ট করলো 7,500 জনকে রিটেনের জন্য, ওই রিটেনে 7,500-এর মধ্য থেকে এই যে তোমার 1305টা আসনে সিলেক্ট করবে, 4টা তো সংরক্ষিত, 1305 আসনে যে সিলেক্ট করবে সেটা কিসের ভিত্তিতে, ওই যে তুমি রিটেনে 400-তে কত পাচ্ছ সেটার ভিত্তিতে। অর্থাৎ এখানে কিন্তু আর প্রিলির নাম্বারে কোনো ভূমিকা নাই, প্রিলির নাম্বারের ভূমিকা জাস্ট কারা রিটেন দিতে পারবে সেইখানে। বাট বইটার মেইন মেরিট লিস্টে যখন তুমি সিলেক্টেড হচ্ছ সেটা কিন্তু জাস্ট এই যে বলাই হচ্ছে যে মূল ভর্তি পরীক্ষা অর্থাৎ রিটেনের কথাটা। আচ্ছা, একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে মূল ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে এই যে ফিজিক্স সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হবে, তারপর ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি। মানে আমার মনে হয় না এগুলো নিয়ে এখনই বেশি বদার করা দরকার, সেগুলো বেসিক্যালি টাই ব্রেকার। সো টাই ব্রেকারের জন্য আগে তো হচ্ছে যে ওই যে 1305 জনের মধ্যে সিলেক্ট হওয়ার জন্য ওই মিনিমাম নাম্বারটা লাগবে। ধরো 400-র মধ্যে 2 জনই ধরো অনেক ভালো নাম্বার, ধরলাম 370-80 পাইছে, সো তখন তাদের মধ্যে কার মেরিট আগে দিবে সেটার জন্য এই টাই ব্রেকারটা লাগবে। ওকে, তারপর হচ্ছে যে একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে, মানে যদি হচ্ছে যে এইটাতেও একই হয়ে যায়, টাই হয়ে যায়, তখন হচ্ছে তাদেরকে একই মেধা বা একই মেরিট দেওয়া হবে, ঠিক আছে? এবং বাকি কথাবার্তা ওই যে বলাই তো আছে যে বাকি সিরিয়ালটা ধরো 2 জনকে 5 দিয়ে দিচ্ছে, 2 জনের মেরিট পজিশন সাপোজ 5 দিচ্ছে, তার মানে পরে মেরিট পজিশনটা 6 না হয়ে 7 হবে। এই কথাবার্তাগুলোই এখানে বলে যে এক বাদ দিয়ে। আচ্ছা, গেল। এবার আসি যে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে মডিউল এ এর পরীক্ষায় ন্যূনতম 133 নাম্বার পেতে হবে। মানে এটা বলতে পারো অনেকটা পাস মার্কসের মতো, ঠিক আছে? মিনিমাম নাম্বার বলা হচ্ছে যে 133 নাম্বার। এটা ওই যে মানে রেগুলার যে পলিসি করে হচ্ছে 33%, 3 ভাগের 400 নাম্বার পরীক্ষা না, তো এখানে 3 ভাগের 1 ভাগ নাম্বার পাওয়া লাগবে মিনিমাম, সেটা বলা। ওকে, তারপর হচ্ছে বায়োমেডিক্যাল কৌশল অর্থাৎ যারা বিএমই ডিপার্টমেন্টটা আছে না, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি তুমি এটাতে পড়তে চাও সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমানের মানে এইচএসসির কথা বলা হচ্ছে, এইচএসসিতে বায়োলজিতে জিপিএ 4 থাকতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে একটা কথার কথা বলি, তুমি যদি বইটা ফার্স্টও হয়ে যাও কিন্তু হচ্ছে যে তুমি এই যে বায়োলজির জন্য এই ক্রাইটেরিয়াটা ফিল আপ না করো, জিপিএ 4 যদি না থাকে, বা সাপোজ বায়োলজি নাই তোমার, হ্যাঁ অনেকের থাকে না ইন্টারে বায়োলজি থাকে না, সেই ক্ষেত্রে তুমি বায়োমেডিক্যালে পড়তে পারবা না। বায়োমেডিক্যালের জন্য জাস্ট এডিশনাল, স্বাভাবিক, যেহেতু ওই সাবজেক্ট রিলেটেড একটা ক্রাইটেরিয়া দেওয়া। আর ওই যে এ লেভেলসের যারা, তাদের হচ্ছে যে বায়োলজিতে মিনিমাম বি গ্রেড থাকতে হবে। আচ্ছা, এবার পরের যে খ পয়েন্টটা সেটা হচ্ছে আর্কিটেকচারের পরীক্ষার জন্য এখানে কি কি বলা, ওই যে আবারও মোট নম্বরের ভিত্তিতে সিলেক্ট করা হবে। পরেরটা টাই ব্রেকারের কথা বলা, একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে ভর্তি পরীক্ষা ক্রম অনুসারে, মানে এইখানে আবার প্রায়োরিটি কি দেওয়া হবে, যে কে হচ্ছে আর্কিটেকচারে বেশি পাইছে। একটা কথা ক্লিয়ার করে রাখি, এখানেই মেরিট লিস্ট কিন্তু আলাদা হইতে পারে, যে তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং মেরিট লিস্টে নাম আসছে, বা শুধু আর্কিটেকচারে আসছে, বা হইতে পারে যে দুইটাতেই আসছে। হতে পারে না যে কেউ ধরো 400-তে অনেক ভালো করছে, 350-এর উপরে 370-80 পাইছে, তার মানে সে হয়তো ইঞ্জিনিয়ারিং মেরিট লিস্টে নাম আসবেই। আবার আর্কিটেকচার 400 পরীক্ষা তো সেরকম 350, 360 এরকম পাইছে, হ্যাঁ, তো ধরো আর্কিটেকচার মেরিট লিস্টে নাম আসবে। সো স্বাভাবিক, কারো দুইটাতেই আসতে পারে, আবার যে কোনো একটাতেও আসতে পারে, আবার কোনোটাতেও না আসতে পারে, ঠিক আছে? সো জিনিস যেটা হচ্ছে যে ডেফিনেটলি মেরিট লিস্ট আলাদা করা হয়। এবং অনেকে এই প্রশ্নটা করো, দেখা যায় তোমরা আর্কিটেকচার অ্যাপ্লাই করে ফেলো, তারপর অ্যাপ্লাই করার পরে তখন তুমি বলো যে ভাইয়া তাহলে কি আর্কিটেকচার পরীক্ষাটা না দিলে কোনো সমস্যা হবে নাকি, বা আর্কিটেকচার পরীক্ষায় ফেল করলে বা খারাপ করলে আমার কি মূল ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে নাকি? কথা হচ্ছে হবে না, কারণ মেরিট লিস্ট তো আলাদা।
বাট তাও বলবো যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ওইভাবে আগে থেকে অ্যাপ্লাই করো, আর যদি দেওয়ার ইচ্ছা না থাকে খামাকে অ্যাপ্লাই করা কি দরকার। হ্যাঁ, এটা হচ্ছে আগে থেকে একটু চিন্তা ভাবনা করে করলেই হয়, অর্থাৎ মেরিট লিস্ট সেপারেট। মূল কথা হচ্ছে এটা একটা আরেকটাকে ইফেক্ট করে না। ওকে, সো ফার্স্ট হচ্ছে কি দেখবে, মুক্তহস্ত অঙ্কন, ওই যে 3টা যে ড্রয়িং দেয় সেটা, তারপর হচ্ছে এই যে এই ভিজুয়াল অ্যান্ড স্পেশাল ইন্টেলিজেন্স, হ্যাঁ ওই রিলেটেড যে কোয়েশ্চেন থাকে সেটা, তারপরে আবার ওই যে বাকি সিরিয়াল ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। হ্যাঁ, যেহেতু আর্কিটেকচারের মেরিট লিস্ট তাই আগে আর্কিটেকচারের টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এই আর কি। একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর প্রতিটিতে ওই যে আবারও টাই ব্রেকার, একই নম্বর পেলে সকলকে একই মেধামান দেওয়া হবে। বাকিটা বুঝতে পারছো যে উপরে কথাটাই রিপিট, হ্যাঁ আর বললাম না। আর এখানে হচ্ছে এই আর্কিটেকচারের জন্য মিনিমাম নাম্বার 160 পাওয়া লাগবে, ঠিক আছে। এটা যেমন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে 133 আর এখানে মিনিমাম হচ্ছে 160। বাট সত্যি কথা বলতে আমরা দেখছি যে ওই যে সিট যতগুলো থাকে অতগুলোর মধ্যে আসলে ওই মিনিমাম 133 বা 160 পর্যন্ত কম যাওয়া লাগে না, ঠিক আছে। এর থেকে বেশ ভালো নাম্বারেই দেখা যায় যারা চান্স পাওয়ার তারা পেয়ে যায়। ওকে, অপেক্ষমান তালিকায় প্রার্থী মানে ওয়েটিং থেকে তো অনেকে ভর্তি হয়, সো যারা হচ্ছে ওয়েটিং থেকে পরবর্তীতে ভর্তি করা হবে তাদের ক্ষেত্রে সেম পলিসি। ওকে, গেল ভর্তিকৃত ছাত্রছাত্রীর বিভাগ বন্টনে, ওই যে তার মানে এবার হচ্ছে যে ডিপার্টমেন্ট সিলেক্ট করার ক্ষেত্রেও মানে ধরো দুইজনই বেশ ভালো নাম্বার পাইছো, দুইজনই হচ্ছে যে একটা ভালো ডিপার্টমেন্ট চয়েস, ভালো ডিপার্টমেন্ট তো না ধরলাম যে কোনো কিছু একটা ধরি আমরা হচ্ছে যে সাপোজ মেকানিক্যাল, এখন দুইজনই মেকানিক্যাল পড়তে চায়, হ্যাঁ তখন তাদের ভিত্তিতে কিভাবে টাই ব্রেকার করা হবে, এই যে বাকি যে নিয়মগুলো বলছি সেগুলো আবার অ্যাপ্লিকেবল। সো একজনকে যদি মানে ধরো একটাই সিট আছে, সো একজনকে মেকানিক্যাল দিতে পারবে আর একজনকে দিতে পারবে না, সো সেই ক্ষেত্রে আগের মতোই পলিসিগুলো ব্যবহার করা হবে। ওকে, তারপর হচ্ছে এবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনের নিয়মাবলী, ঠিক আছে। আবারও হচ্ছে আমরা আসি এই যে বুয়েটের যে ওয়েবসাইট সেটা একটু বলে, এখানে কি বলা, পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে, তবে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে সকল ধাপ সম্পূর্ণ না করা পর্যন্ত আবেদনটি চূড়ান্তভাবে দাখিল হয়েছে বলে বিবেচিত হবে না। মানে এটা না স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটা পেজ আসে, অনেক তথ্য দিতে হয়, তারপর অ্যাপ্লিকেশনটা তোমার কমপ্লিট হয়। সো ডেফিনেটলি এটা তো কমন সেন্সের ব্যাপার যে সব স্টেপ কমপ্লিট করার পর তারপর হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশনটা ফুল হয়েছে এটা ধরে নেওয়া হবে। সো এই যে আবারও ওয়েবসাইটের কথা বলা, এবং দেখাও এখানে স্বাভাবিক কোনো এখন কিন্তু অফলাইনে কোনো ফর্ম টর্ম বিক্রি করা হয় না, এগুলো বলা আছে যা কিছু হবে সব অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখো সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, হ্যাঁ সাইজ কত 300 বাই 350 পিক্সেল, এটা তো হয়তো অনেকে রিসাইজ করতে পারো, এবং হচ্ছে যে এটা বিভিন্ন ওয়েবসাইট আছে ওই যে অনলাইন ফ্রি ইমেজ রিসাইজ বা পিক রিসাইজ লিখে সার্চ দিলে দেখবা যে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। সো এটা হচ্ছে যে রেশিও বলা এবং এটা সর্বোচ্চ সাইজ বলা 75 কিলোবাইট হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে এবং স্বাক্ষর, ওই যে স্বাক্ষর তুমি স্ক্যানকৃত হইতে পারে বা ছবি তুলছো এরকম হইতে পারে, সেটার সাইজ কত 300 বাই 800 পিক্সেল, হ্যাঁ। আর হচ্ছে যে সর্বোচ্চ 20 কিলোবাইট এটা আপলোড করতে হবে, এবং এগুলো হচ্ছে জেপিজি ফরম্যাট হইতে হবে, জেপিইজি, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এগুলো ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা বলছে, বুয়েটের মতো ইম্পর্টেন্ট পরীক্ষা তুমি অ্যাপ্লাই করতেছো, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের না থাকলে তুলে নিও, হ্যাঁ। আচ্ছা, কোনো প্রকার লেখা সত্যায়িত এগুলো কিছু প্রয়োজন নাই, একদম ক্লিয়ার ছবি ক্লিয়ার সাইন এগুলো যাতে থাকে, ঠিক আছে, এটা অবশ্যই একটু খেয়াল রাখবা। ওকে, গেল। এবং এই যে বলা আছে যে পরীক্ষার সময় কিন্তু এই ছবি আর স্বাক্ষর তোমার মিলিয়ে দেখা হবে, ঠিক আছে। আবেদন ফর্মের সকল প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে, এটা একদম মাথায় খুব ভালো মতো নিয়ে নাও, ঠিক আছে। ফর্মে তো লেখা থাকেই ওইগুলা, তাও কেন জানি আমরা দেখা যায় যে বিভিন্ন কারণে ভুল টুল করে ফেলি, সেই সব ভুল যাতে না হয়, কারণ এগুলো পরে ঠিকঠাক করা ঝামেলা, দেখা যায় ফিজিক্যালি যাওয়া লাগে, অফিসে কন্ট্যাক্ট করা লাগে, অনেক ইস্যু। সো তুমি পড়বা প্রিপারেশন নিবা নাকি এগুলো করবা, এই জন্য হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় ঠান্ডা মাথায় সুন্দর মতো করবা যাতে কোনো ভুল না হয়। আচ্ছা, তথ্য পূরণের পর প্রিভিউ বাটনে ক্লিক করলে ছবি ও স্বাক্ষর সহ পূরণকৃত ফর্মটি প্রিভিউ অ্যাপ্লিকেশন পেজে দেখা যাবে। অর্থাৎ ফিল আপ করার পর যে সাথে সাথে অ্যাপ্লাই করা হয়ে যায় তা না, ওই প্রিভিউটা দেখা যায় তোমার, হ্যাঁ। এই অবস্থায় কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হলে এডিট বাটনে ক্লিক করে এডিট করা যাবে। অর্থাৎ খেয়াল করছো তোমাকে বিভিন্ন লেয়ারের সুযোগ কিন্তু দিয়ে দিচ্ছে, স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে পারতেছো, তারপর যে ফিল আপ করার পরে প্রিভিউ দেখা যায়, প্রিভিউতে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় তখন আবার এডিট বাটন আছে, এডিট করে নেওয়া যায়, তাও যাতে ফাইনাল সাবমিশনের আগে তুমি নির্ভুলভাবে দাও সেটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে। ওকে, উপরে উল্লেখিত প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন পেজে সকল তথ্য থাকবে, তোমার ছবি থাকবে, স্বাক্ষর থাকবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলেই তুমি সাবমিট বাটনে ক্লিক করবা। দুইটা বাটন থাকে আর কি, একটা এডিট করা যায়, একটা সাবমিট, যদি সব ঠিকঠাক থাকে সাবমিট, আর যদি মনে হয় যে না ঠিকঠাক নাই কিছু ঠিক করা লাগবে তাহলে এই যে এডিটে যে আবার কারেকশন করে নিবা। ওকে, তারপর দেখো উল্লেখ্য যে স্টেপ 3 এ বর্ণিত ফাইনাল সাবমিট বাটনে ক্লিক না করা পর্যন্ত আবেদনটি চূড়ান্তভাবে মানে স্বাভাবিক তুমি সব ফিল আপ করে রেখে দিছো কিন্তু সাবমিটে ক্লিক করো নাই, তাহলে তো কি সাবমিশন হবে না, ওইটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। ওকে, আচ্ছা, তারপর কি বলা,
আবেদনের আবেদনটি সঠিকভাবে সাবমিশন হলে একটি কনফার্মেশন পেজ পাওয়া যাবে, যাতে একটি 5 অঙ্কের অ্যাপ্লিকেশন সিরিয়াল নং সহ, এই যে এটাই হচ্ছে ওই সিরিয়াল নাম্বারটা যেটা তোমার ওই যে পরীক্ষার সময় ফিল আপ করা লাগে, এই সিরিয়াল নাম্বারটা থাকবে এবং প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। এই পেজের নিচে অবস্থিত ডাউনলোড রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করলে অনলাইনে পূরণকৃত আবেদনের রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের পিডিএফ ভার্সনটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে, যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। বুঝতেছো তো ব্যাপারটা, যে সাবমিট করার পর তোমার তো এগুলো এই যে কনফার্মেশন পেজটা আসবে, যেটাতে হচ্ছে তোমার এই যে 5 অঙ্কের সিরিয়াল নাম্বারটা থাকবে, অ্যান্ড সেখান থেকে তুমি যে রিসিপ্ট যেটা সেটা কিন্তু তুমি এই যে পিডিএফ ভার্সনটা এটা ডাউনলোড করে নিতে পারবা। এবং এগুলো অবশ্যই কী করবা, ডাউনলোড করে তুমি মানে নিজের কাছে সেভ করে রেখে দিবা, মানে যাতে কোনোভাবে হারায় নেওয়া যায়। হোয়াটসঅ্যাপ হোক বা ইমেইলে হোক বা ড্রাইভে হোক সেভ করে রেখে দিবা, বা হচ্ছে যে আব্বু আম্মু বা বড় ভাই বোন থাকলে তাদেরকেও সেন্ড করে রেখে দিবা, যাতে হচ্ছে যে ফোন টোন বা ডিভাইস হারিয়ে গেলেও এগুলো পরে আবার পাওয়া যায়। ওকে, অনেক সময় এগুলো নিয়ে অনেকের সমস্যা হয়। আচ্ছা, এবার হচ্ছে এই যে কখনো কখনো এই রিসিট যেটা অ্যাপ্লিকেশনে, এটা ইম্পর্টেন্ট একটা কথা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর অনেকে এটা নিয়ে টেনশনে পড়ে। ঠিক আছে, রিসিট অফ অ্যাপ্লিকেশন যেটা, সেটাতে কিছু লেটার আসে, অ্যালফাবেট আসে, ETSR। আমি একটু সবগুলোর মানে বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে ETSR সাইন থাকলে যে তোমার অনেক টেনশন করতে হবে এরকম না, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কোনটায় টেনশনের মতো আছে ব্যাপার আর কোনটা একদমই টেনশনের ব্যাপার নাই। দেখো, হচ্ছে যারা এই যে O লেভেলস আর A লেভেলস এবং বিদেশি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ, তাদের জন্য, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়াম বা আদার্স যেই শিক্ষা বোর্ডগুলো আছে, এডুকেশন বোর্ডগুলো আছে, তাদেরটাই হচ্ছে অবভিয়াসলি আসবেই, এবং এখানে টেনশনের কিছু নেই। ওই কিছু কাগজপত্র জমা দেওয়া লাগে, তো সেটা পরবর্তীতে বলা আছে। গেল অর্থাৎ তে নো টেনশন গেল। টি হচ্ছে ওই যে ট্রাইবালের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভুক্ত আবেদনকারী যেটা, তাদেরও কোনো টেনশনের কিছু নেই। তুমি যদি ট্রাইবাল থেকে অ্যাপ্লাই করো ডেফিনেটলি তোমার টি আসবেই, অর্থাৎ টি আসবেই। মানে টি যাদের আসার, ইংলিশ মিডিয়ামের আসার আর ট্রাইবালদের টি আসার, সেটা আসবেই, টেনশনের কিছু নেই। আচ্ছা, এবার এখানে একটু ছোট্ট ঝামেলা আছে। সেটা কি, আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও বোর্ড হতে প্রাপ্ত তথ্যের অমিল হলে, এই যে অমিল হলে বা যদি তথ্য বোর্ড থেকে পাওয়া না যায়, তখন হচ্ছে আসবে। এটা যেটা হয় যে ওই বুয়েটের যে সার্ভার, সেটা তো হচ্ছে বোর্ডের যে রেজাল্ট সেটার সাথে সিঙ্ক করা থাকে। সো কিছু তথ্য দেওয়ার পর অটোমেটিক্যালি হচ্ছে কিছু তথ্য দেখবা যে প্রথম পেজে ফিল আপ হয়ে যায়, বেসিক কিছু ইনফরমেশন যেগুলো বোর্ডের কাছেও আছে সেগুলো দেখা যায় চলে আসে। এখন সামহাও যদি তুমি যেগুলো ম্যানুয়ালি ফিল আপ করছো সেটার সাথে যদি বোর্ডের ইনফরমেশন না মিলে, বা হচ্ছে যে তোমার ওই ইনফরমেশনগুলো বোর্ড থেকে না আসে, তখন আসতে পারে। এবং সেখানে যে অনেক বেশি টেনশনে কিছু আছে তা না, তোমার হচ্ছে যে দেখা যাবে যে কিছু কাগজপত্র নিয়ে পরবর্তীতে সেগুলো হয়তো বইটা সাবমিট করা লাগবে, যদি আসে তখন এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। বুঝতেই পারতো সেখানে ওই বোর্ডের তথ্য আর তোমার তথ্যের অমিল থাকলে, সো একটু সাবধানতার সাথে ফিল আপ করবা। যদি কোনোভাবে চলে আসে, এমন না যে এটা অনেক টেনশনের ব্যাপার, আসছে পরে যে মানুষ ওই যে যা বুয়েট ফলো করতে বলে সেগুলো ফলো করছে, এরপর চান্স পাইছে, এখন পড়তেছে, এরকম অনেকেই আছে। সো সেটা নিয়ে টেনশনের কিছু নেই, বাট ডেফিনেটলি তোমার একটু কাজ বেশি করা লাগবে, এক্সট্রা করা লাগবে যদি আসে। আচ্ছা, আর কি, আর হচ্ছে ওই যে ট্রাইবালদের মধ্যে যদি কারো ওই যে সেম ইস্যুটা যদি ট্রাইবালদের কারো হয়, তখন তাদের ক্ষেত্রে হচ্ছে আর আসবে। তার মানে এখানে টি খুবই অবভিয়াস জিনিস, টি নিয়ে একদমই প্যারানোর কিছু নাই। আর নিয়েও যে অনেক প্যারানি বা তা না, বাট একটু সাবধান থাকতে হবে, কিছু স্টেপ পরবর্তীতে বলা আছে সেগুলো ফলো করতে হবে। এই যে দেখো, এখানে বলা আছে উপরোক্ত আর চিহ্নযুক্ত রিসিট অফ অ্যাপ্লিকেশনের সাথে পূরণকৃত আবেদন ফর্মটির একটি পিডিএফ ভার্সনও তৈরি হয়ে যাবে, যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। ডেফিনেটলি এই সংক্রান্ত পরবর্তী করণীয় এই যে স্টেপ 4 আমরা দেখবো সামনে আছে, যেটাতে এরপর কি করতে হবে সেগুলো বলা থাকবে। ওকে, স্টেপ 2 এবার হচ্ছে ফি দেওয়ার যে ব্যাপারটা, সেটা অবশ্যই অফেরতযোগ্য। ঠিক আছে, ফি কিন্তু ফেরত দেওয়া হবে না, এটা বুয়েট খুব ভালো মতো ক্লিয়ার করে দিচ্ছে। 2 ধাপে হচ্ছে তোমার ফিটা দিতে হবে। সেটা কি কি দেখো, এখানেও ক্লিয়ার করি। দেখো এই যে খ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, খ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার। তার মানে তোমার প্রাথমিক আবেদন ফি এই 2 বার করে 500 1000 দেওয়া লাগবে না। তুমি শুধু ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে যাও বা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার পরীক্ষা দিতে যাও, সবার জন্য কিন্তু প্রাথমিক যে আবেদন ফিটা সেটা হচ্ছে 500 টাকা। ওকে, আচ্ছা, আর প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা বাবদ প্রদেয় ফি, এটা একটু বুঝো যে তুমি হচ্ছে যে ফার্স্টে সবাই প্রাইমারি যে অ্যাপ্লিকেশন সেটার জন্য সবাই 500 টাকা দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তুমি হচ্ছে যদি ওই প্রথম 24,000-এর মধ্যে যদি তোমার নাম চলে আসে, প্রিলিতে যদি সিলেক্টেড হও, তখন হচ্ছে সেটা অনেকটা কনফার্মেশনের মতো। এই যে দেখো, প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত, মানে প্রিলির পর না, কিন্তু এই যে অংশগ্রহণ, তুমি প্রিলিতে পার্টিসিপেট করতে পারবা, সেটার জন্য যদি নির্বাচিত হও, তখন হচ্ছে যদি শুধু ইঞ্জিনিয়ারিং তাহলে 800 টাকা, আর যদি ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার তাহলে 1000 টাকা। আবারও ক্লিয়ার করি, এখানে এমন না যে 1000 প্লাস 800 1800 দিতে হবে যারা দুইটাতে পরীক্ষা দিবা, জাস্ট 1000 দিতে হবে। ওকে, তাহলে কি সকল আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে যে কথাটাই বলা 500 টাকা প্রদান করতে হবে সকলকেই। এবং পরবর্তীতে যে সকল আবেদনকারী প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই যে পার্টিসিপেশন, অর্থাৎ প্রিলির আগে
তাদের হচ্ছে ক গ্রুপের জন্য 800 টাকা এবং খ গ্রুপের জন্য 1000 টাকা প্রদান করে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, ওই যে দেখছো তো অ্যাপ্লিকেশনের যে রিসিট এইসব ডাউনলোড হচ্ছে, দেন বুয়েট একটা নির্দিষ্ট ডেটে ওই প্রিলিতে কারা সিলেক্টেড তাদের লিস্টটা দিবে, ওই লিস্টে যদি তোমার নাম থাকে তখন হচ্ছে তোমার এই যে বাকি কাজটা করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে মূল ভর্তি পরীক্ষা হয়ে যায়, এরপর আবার রিটেনের আগে কোনো ফিটি দেওয়ার কিছু নেই, অর্থাৎ প্রিলির আগে যে ফিটা দিচ্ছ সেটা ওভারঅল প্রিলি আর রিটেনের জন্যই একসাথে দিচ্ছ, আর এই 500 টাকার যে ফিটা এটা দিচ্ছ যে প্রিলিতে এলিজিবল হওয়ার যে প্রসেসটা সেটার জন্য, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি বলা যে আবেদন ফি এবং পরীক্ষায় অংশগ্রহণের ফি জমা দেওয়ার পদ্ধতি। আচ্ছা, এরপর এগুলো সব হচ্ছে বুয়েটের ওয়েবসাইটে থাকবে, সেটা বলা আছে। স্টেপ 3, এই যে মানি রিসিট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানি রিসিট সংক্রান্ত এই যে সংগ্রহ এবং চূড়ান্ত আবেদনের যে কথাবার্তাটা দেখো এখানে, একজন আবেদনকারী সঠিকভাবে আবেদন ফি প্রদান করলে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড মানি রিসিট, হ্যাঁ, লিঙ্কে ক্লিক করে টাকা গ্রহণের রসিদের পিডিএফ ভার্সন ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবে। এরপর আবেদনকারী ওয়েবসাইটে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে চূড়ান্তভাবে আবেদন দাখিল হবে। মানে তুমি তথ্য সব দিলা, খালি ফিল আপ করে রেখে দিলা, ওইখানেই কাজ শেষ না, কিন্তু তোমাকে কিন্তু হচ্ছে যে টাকাটা দিয়ে যে পদ্ধতি যে থাকে আর কি, এটা ওয়েবসাইটে বলছে যে ডিটেলসে থাকবে, বিকাশ হোক বা অন্যান্য অনলাইন পেমেন্টের ব্যবস্থা হোক, অনলাইন পেমেন্টের মাধ্যমে তুমি দিয়ে দিলা, তারপরেই কিন্তু এটা ফাইনালি সাবমিট হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে যাদের একটু হালকা পাতলা কিছু এক্সট্রা কাজ করা লাগবে, ইটিএসআর যদি এসব সাইন আসে, সেই ক্ষেত্রে কি করা, ইটিএসআর সাইন থাকবে, তাদেরকে অবশ্যই পিডিএফ ভার্সনটা ডাউনলোড করতে হবে। A4 সাইজের 80 গ্রাম সাদা অফসেট কাগজের এক পিঠে, অর্থাৎ এক পাশে 3 পৃষ্ঠা, হ্যাঁ, 3টা প্রিন্ট নিতে হবে। গেল 3 পৃষ্ঠার প্রথম 2 পৃষ্ঠা হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ও তৃতীয় পৃষ্ঠাটা হলো রিসিট অফ অ্যাপ্লিকেশন। তো টোটাল 3 পেজ প্রিন্ট করা লাগবে। এবং এখানে হচ্ছে যে A4 কাগজের কথা বা আদার্স ডিটেলস দেওয়া আছে। প্রথম 2 পেজ হচ্ছে ওই যে তুমি যে অনলাইনে আবেদন করছো না, সেইটার যেই পোর্শনটা সেটা আবেদনপত্র, আর 3 নাম্বারটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন যে ওই যে রিসিটের পিডিএফটা ডাউনলোড হয় সেটা। এবং এগুলা কি করা লাগবে, নিম্নলিখিত দলিলাদি সহ, মানে বুঝতে পারতেছো তথ্যের কিছু যদি এক্সট্রা ওদের জানার প্রয়োজন হয় বা যদি তথ্য কিছু মিসিং থাকে সেই জন্যই এই প্রসেসটা। তো সো ওই সংক্রান্ত কাগজপত্রগুলা তোমার হচ্ছে কি করা লাগবে, এটার সাথে দেওয়া লাগবে। এবং কি বলা, এবং তার নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে সরাসরি জমা দিতে হবে। বুয়েটের রেজিস্টার বিল্ডিং আছে একটা, হ্যাঁ, ওইখানে যে ফিজিক্যালি জমা দিয়ে আসতে পারো, এটা একটা অপশন। অথবা শুধুমাত্র রেজিস্টার্ড ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে রেজিস্টার অফিসে যে ঠিকানা দিয়ে দিছে, কুরিয়ার বা ডাকযোগে কেউ যদি ঢাকার বাইরে হোক তাহলে হচ্ছে এভাবে পাঠাতে হবে। আচ্ছা, তারপর গেল এই যে কুরিয়ার মাধ্যমে আবেদনপত্র ও সংশ্লিষ্ট দলিলাদি প্রেরণের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যে তারিখে পোস্ট করা হবে সেই তারিখে জমার তারিখ হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যেদিন এটা হচ্ছে যে পাঠালা, সেন্ড করলা, সেদিনের তারিখই গণ্য করা হবে। গেল এবার এই যে কাগজপত্রগুলো কি কি দেখো, বোঝা যাচ্ছে যে এসএসসি যে সার্টিফিকেট, হ্যাঁ, সেটার একটা কপি। তারপরে এই যে এসএসসি 2 নাম্বারটা হচ্ছে এসএসসি যে গ্রেড শিটটা, মার্কশিট থাকে না একটা গ্রেড শিট, সেটার যে কপিটা সেটা। 3 নাম্বার হচ্ছে এইচএসসির, হ্যাঁ, বা সমমান যেটা, সেটার গ্রেডশিটের কপি। যদি হচ্ছে যে গ্রেডশিট না থাকে হাতে, সেই ক্ষেত্রে বলা যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত টেবুলেশন শিটের কপিও গ্রহণযোগ্য হবে। মানে বোর্ড থেকে যদি গ্রেডশিট না আসে তখন হচ্ছে ওই যে আমরা যেটা রেজাল্ট ডাউনলোড করি না, হ্যাঁ, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে, সেটা তোমার হচ্ছে যে কলেজের প্রিন্সিপালের দ্বারা সত্যায়িত করে সেটা হচ্ছে যে দেওয়া যাবে। প্রিন্টকৃত মানি রিসিট, প্রিন্টকৃত রিসিট অফ অ্যাপ্লিকেশন। আর যারা হচ্ছে ওই যে ট্রাইবাল যারা আছো তাদের জন্য ওই যে লোকাল যারা আছে তাদের হচ্ছে যে সাইন করা কিছু ওই যে জানোই তো সার্টিফিকেট লাগে। এটা যারা হচ্ছে যে ট্রাইবাল আছো তারা বোঝারই কথা যে বিভিন্ন ক্ষেত্রে ওই প্রমাণ সাপেক্ষে হচ্ছে যে তাদের যে সত্যায়িত যে কপিটা সেটা হচ্ছে লাগে, ওকে। আচ্ছা, এরপর অ্যাডমিট কার্ড সংগ্রহ প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য, মানে এটা কিন্তু কখন, যখন প্রিলির জন্য তুমি সিলেক্টেড তখন হচ্ছে এটা দিল। আচ্ছা, আসলে এটা যে নির্ধারিত ফি জমা দিয়ে অনুচ্ছেদ 5 অর্থাৎ স্টেপ 2 এর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তার মানে প্রথমে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড পাচ্ছ না, এমন না যে অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাডমিট কার্ড পাচ্ছ। অ্যাপ্লাই করার সাথে সাথে পাচ্ছ ওই যে মানি রিসিট আর অ্যাপ্লিকেশনের যে রিসিটটা সেটা, এই দুইটা জিনিস পাচ্ছ তখন। তারপর হচ্ছে অ্যাপ্লাই করার পর যদি সিলেক্টেড হও প্রিলির জন্য তখন হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পালা, ওকে। সো পিডিএফ ভার্সনটি ডাউনলোড করে A4 ওই যে এগুলো তো জানোই সাদা কাগজে প্রিন্ট করে আনতে হবে। পরীক্ষার দিন অবশ্যই কি নিয়ে আসবে সেটা প্রিলির দিন, ওকে। পরবর্তীতে প্রাক নির্বাচনী পরীক্ষার মাধ্যমে মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত প্রার্থীদের তালিকা প্রকাশের পর একজন যোগ্য আবেদনকারীকে পুনরায় এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করে, হ্যাঁ, মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের পিডিএফ ভার্সনটি আনতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, প্রিলি আর রিটেনের যে অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে কমপ্লিটলি আলাদা জিনিস। ফার্স্টে তুমি প্রিলি দিলা, প্রিলিতে যদি সিলেক্টেড হও তখন আবার কি রিটেনের যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করে আনতে হবে, হ্যাঁ। সঠিক অ্যাডমিট কার্ড ব্যতীত আবেদনকারীকে অবভিয়াসলি এটা তো বলার অপেক্ষা রাখে না, নিজের অ্যাডমিট কার্ড যদি প্রপারলি না নিয়ে আসো তাহলে তো তোমাকে পার্টিসিপেট করতে দিবে না। এবং ওই যেটাও বলা যে প্রিলি আর রিটেনের অ্যাডমিট কার্ড কিন্তু আলাদা, মানে রিটেনের দিন আবার প্রিলিটা নিয়ে গেলে হবে না, হ্যাঁ।
আচ্ছা দেখো, এই যে ETRS, এই যে ETSR, আবার ওদের কথা বলা যাদের থাকবে, হ্যাঁ, তুমি যদি হচ্ছে এই নির্দিষ্ট তারিখ, একটা নির্ধারিত তারিখের মধ্যে এটা বলাই থাকবে যে এই তারিখের মধ্যে এগুলো দিতে হবে, হ্যাঁ। সো যদি এটা তুমি জমা না দাও তাহলে অ্যাপ্লিকেশন সাবমিশন গ্রহণযোগ্য হবে না। মানে ETRS কিছু একটা আসলো, এরপর যদি তুমি হচ্ছে ভাবো যে না তোমার তো অ্যাপ্লিকেশন হয়ে গেছে, মানি রিসিট চলে আসছে, টাকা দিয়ে দিছো, তাও কিন্তু সেটা তোমার কনফার্মেশন আসবে না। তখন যদি এরকম হয় যে না তোমার নামই আসে নাই, তার মানে হয়তো এই সমস্যার কারণে আসে নাই। সো ডেফিনেটলি আবারও বলতেছি, এই সমস্যা হওয়াটা অসুবিধা না, বাট এটা সমাধান করাটা জরুরি। যেই যে প্রসেস বলছে, যেই যে কাগজপত্র বলছে, সেগুলো অবশ্যই সাবমিট করতে হবে ফিজিক্যালি বা ডাকযোগে, কুরিয়ারের মাধ্যমে। ওকে, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে, তারপর যদি ভুল বা অসত্য থাকে তাহলে হচ্ছে বাতিল হবে, এগুলো তো জানা কথা, ঠিক আছে। আর যদি হচ্ছে যে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসে তুমি যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে এই যে ইম্পর্টেন্ট ডেটগুলা, আবেদনপত্র গ্রহণ, প্রাক নির্বাচনী পরীক্ষা, মূল ভর্তি পরীক্ষা ইত্যাদির তারিখ ও সময়সূচি কি কি বলা। অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? এই যে 30 নভেম্বর, তাই না? 30 নভেম্বর শনিবার থেকে সকাল 10টা থেকে, ঠিক আছে। অবভিয়াসলি অনেক তাড়াহুড়োরও কিছু নেই যে 30 তারিখে করলে অনেক লাভ আছে, এরকম না। আবার এমন না যে তুমি 14 তারিখ পর্যন্ত বসে থাকবা। নিজের সুবিধা অনুযায়ী তুমি ঠান্ডা মাথায় যাতে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারো, এটা হচ্ছে মূল কথা। এবং শেষ কবে? শেষ হচ্ছে 14 ডিসেম্বর, এই যে 3টা পর্যন্ত, বিকাল 3টা পর্যন্ত। আর মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ 15 ডিসেম্বর 2024। অর্থাৎ ফি দেওয়ার যে টাইমটা, সেটা হচ্ছে আরেকদিন এক্সট্রা আছে, বাট সবসময় রিকমেন্ডেশন এটাই থাকবে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট না করা। 30 তারিখে যদি না পারো, শুরু 3-4 দিনের মধ্যে করে ফেলো, সেটাই হচ্ছে তোমার জন্য বেটার। এই আর কি, একদম লাস্ট 14-15 পর্যন্ত না যাওয়া। ওকে, ETSR, এই যে ওই যে বারবার বলা যে নির্ধারিত তারিখের মধ্যে কিছু কাগজপত্র তোমাকে দিতে হবে, খেয়াল করো। এই 2 ডিসেম্বর 2024 সোমবার থেকে 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার, শুক্রবারও সরকারি ছুটির দিন ব্যতীত, এর মধ্যে তোমার কাগজগুলো নিয়ে যাওয়া লাগবে, বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই হোক পাঠানো লাগবে। অর্থাৎ তুমি হচ্ছে এই ডেটের পরে, এই যে 17 ডিসেম্বরের পরে পাঠালে কিন্তু হবে না, হ্যাঁ। আর সকাল 10টা থেকে বিকাল 3টা, এটা কখন? সরাসরি ডাকযোগে পাঠালে তো এটা তো যখন যে পৌঁছাবে সেটাই, বাট তুমি যদি নিজে ফিজিক্যালি যাও তখন হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টা, এটা হচ্ছে অফিস টাইম। ওকে, আচ্ছা, প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রিলির কথা বলা, অংশগ্রহণের জন্য এই যে আবেদন প্রার্থীদের কবে কবে সর্বশেষ তারিখ, অর্থাৎ কবে হচ্ছে তালিকাটা দিবে, সেটা বলা 26 ডিসেম্বর। এটা সর্বশেষ তারিখ বলা আর কি। অ্যাপ্লিকেশনের কাজ তো এই যে 15 ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার কাজ শেষ। এবার হচ্ছে 16 থেকে শুরু করে 26-এর মধ্যে যে কোনো দিনই দিতে পারে। এত আগে দিবে না, 16-17 তো দিবে না, বাট 26 লাস্ট ডেট হিসেবে বলা। কখনো কখনো দেখা গেছে 2-4 দিন আগেও দিয়ে দেয়, সেটা দেখা যাবে। ওকে, প্রিলি পরীক্ষার কথা কি বলা? 23 জানুয়ারি, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা দিন তোমাদের সবার জন্য, হ্যাঁ। ক্যালেন্ডারে মার্ক করে রাখো, বা হচ্ছে মোবাইলের ক্যালেন্ডারে সেভ করে রাখো, 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার হচ্ছে এবার পরীক্ষাটা, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার শিফট, এবং অনেক সময় আমাদের একটা ধারণা থাকে অ্যাডমিশন টেস্টগুলো সবসময় শুক্র শনিবারে হয়, বাট বুয়েটের এবারে পরীক্ষাটা কিন্তু এই যে 23 জানুয়ারি বৃহস্পতিবারে পড়ছে। সো সেটাও একটু মাথায় রাখবা, বুঝতে পারছো। আশেপাশে অন্যান্য অ্যাডমিশন টেস্ট আছে, তো সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে আর কি ডেটটা দেওয়া। পরীক্ষার শিফট ও সময় পরবর্তীতে বুয়েটের ওয়েবসাইটে দেওয়া হবে, মানে তুমি কোন শিফটে পরীক্ষা দিতে পারবা এবং সেই শিফটের টাইম কত, এগুলো পরে জানাবে। আচ্ছা, মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ, এই যে এটা হচ্ছে যে সম্ভাব্য তারিখ, যে কারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ প্রিলি তো হয়ে গেল, এবার কারা রিটেন দিতে পারবে মূল ভর্তি পরীক্ষা আর কি, সেইটা দিবে কবে? 4 ফেব্রুয়ারি। এটাও ওই যে একই কথা, 2-1 দিন আগেও দিয়ে দিতে পারে, বাট মোট কথা হচ্ছে 23-এর পর 4 ফেব্রুয়ারি, এইটা হচ্ছে হাইয়েস্ট ডেট, এর বাইরে যাবে না। মূল ভর্তি পরীক্ষা কবে? সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি, এটাও কিন্তু বৃহস্পতিবার। তার মানে 13, এই যে 23 জানুয়ারি আর 13 ফেব্রুয়ারি তোমার জীবনের খুবই ইম্পর্টেন্ট 2টা দিন, রাইট? ওকে, আচ্ছা, মডিউলে ক এবং খ গ্রুপ, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, সকাল 10টা থেকে দুপুর 12টা। এই যে টাইমটার কথা বলতেছিলাম, দেখছো, সকাল 10টা থেকে দুপুর 12টা, এটা রিটেন পরীক্ষার কথা বলা। প্রিলির টাইমগুলো কিন্তু এখনো দেয় নাই 3টা শিফটের, বাট রিটেন এটা দিয়ে দিচ্ছে। রিটেনটা কি? সকাল 10টা থেকে দুপুর 12টা, অর্থাৎ যারা খালি ইঞ্জিনিয়ারিং দিবে, আর যারা ইঞ্জিনিয়ারিং সাথে এই যে মডেল বি দেখছো খ গ্রুপ আর্কিটেকচার দিবে, তাদেরটা হচ্ছে এই যে 12টার পর 2 ঘন্টা গ্যাপ দিয়ে, ঠিক আছে, বিকাল 2টা থেকে 3:30 পর্যন্ত, বাকি 1.5 ঘন্টার পরীক্ষা। আর ফাইনালি যারা সিলেক্টেড হবে মেইন মেরিট লিস্টে, অর্থাৎ 1309 জনের মধ্যে, তাদের নামটা আসবে হচ্ছে এই যে 8 মার্চ। ওই যে এটাও বলা বাহুল্য, 13 ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার পর রিটেন খাতা দেখতে যতটুকু সময় লাগে সেই হিসাবে রেজাল্ট দিয়ে দিবে। 8 ফেব্রুয়ারি আগেও দিতে পারে, 8 ফেব্রুয়ারি দিতে পারে, ওইটা আর কি ম্যাক্সিমাম ডেট দেওয়া থাকে সবসময়। ওকে, পরবর্তী তথ্য সব ওয়েবসাইটেই থাকবে। এবার হচ্ছে বিশেষ কিছু কথাবার্তা বলা আছে কি কি। শুক্রবার অফিস বন্ধ থাকবে, 14 ডিসেম্বর বিকাল 3টার পর অনলাইনে আবেদন পূরণ। আর এই যে দেখো বলা যে এইটার পরে আর কোনোভাবেই 14 ডিসেম্বর এই টাইমের পর আর কোনোভাবে হচ্ছে আবেদন ফর্ম ফিল আপ করা যাবে না। এবং ওই দিনই বিকাল 5:30, মানে এই টাইমে হচ্ছে যে অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, তুমি
মানে টাইম তো দেওয়া আছে, এখন বিকাল 3টার পর তো তোমার ঢোকা দরকার নেই, বললাম তো 14 তারিখ পর্যন্ত বসেই থাকা দরকার নেই, অ্যাপ্লাই করলে তো ডেফিনেটলি আর আগেই করে ফেলবা, তাই না? আচ্ছা, প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে আর মেইন ভর্তি পরীক্ষা অর্থাৎ রিটেন শুরু হওয়ার 30 মিনিট আগে পরীক্ষার অর্থাৎ এই সময়ের পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ প্রিলির আগে মিনিমাম 15 মিনিট আগে আর হচ্ছে যে রিটেনের মিনিমাম 30 মিনিট আগে। এরপরে যদি তুমি আসো, ধরো তুমি প্রিলি শুরু হওয়ার 10 মিনিট আগে গেছো বা রিটেন শুরু হওয়ার আরও একটু পরে গেছো, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে আর ঢুকতে দিবেন, এগুলো খুব সুন্দর মতো ক্লিয়ার করা আছে। ওকে, তারপর হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময় বিভাগীয় অপশন প্রদান করতে হবে। আচ্ছা, এটা আসলে কি বুঝাইছে এগুলো নিয়ে এখন মাথা ব্যথার কিছু নাই। যারা হচ্ছে যে তোমার প্রিলিতে সিলেক্টেড হবে, এরপর রিটেনের জন্য যে তোমার ওই যে আবার হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, রিটেনের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার আগে, এটা বেসিক্যালি সহজ ভাষায় যদি বলি এটা কি সাবজেক্ট চয়েস বলে, অর্থাৎ রিটেন পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু বুয়েট সাবজেক্ট চয়েসটা নিয়ে নেয়, বুঝতে পারছো? ওই অনুযায়ী পরে মেরিট লিস্টটা দেয় আর কি, হ্যাঁ, মানে মেরিট লিস্টে তোমার ডিপার্টমেন্ট সহই দেয়। আমাদের সময় এটা ডিফারেন্ট টাইম ছিল, বাট যখন থেকে প্রিলি রিটেন হয় তখন প্রিলির পর রিটেনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে সাবজেক্ট চয়েস দিতে হয়, এবং মেইন মেরিট লিস্টে হচ্ছে যে ওই মেরিটের পাশে তোমার ডিপার্টমেন্ট এরকম দেওয়া থাকে। ওকে, তারপর হচ্ছে যে সব কিছুই যে আবারও buet.ac.bd এই ওয়েবসাইটে থাকবে। দেন হচ্ছে যে এই কথাবার্তাগুলো আমরা সময় নষ্ট না করি, কারণ এগুলো হচ্ছে যে ওই ভর্তির যে বাকি প্রসেস এগুলা, এই যে 7 নম্বর ভর্তি হওয়ার নিয়ম, হ্যাঁ, মূল সনদপত্র যাচাইয়ের জন্য বিভিন্ন তথ্য এইগুলা যেই তোমার জিনিসপত্রগুলো আছে, সার্টিফিকেটগুলো আছে, এগুলো দিতে হবে। ওকে, এগুলো তো আগে প্রিলিতে সিলেক্টেড হওয়া, তারপর প্রিলির জন্য বসা, হ্যাঁ, তারপর তোমার রিটেন দেওয়া, তারপর রিটেনে সিলেক্টেড হওয়া, তারপর এইসব। ওকে, পরে চিন্তা করা যাবে এগুলো নিয়ে। সংরক্ষিত আসনের জন্য বাকি কথাবার্তাগুলো বলা আছে, ট্রাইবাল যাদের আছে তাদের জন্য। আর হচ্ছে ওই যে মেডিকেলের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো বলা আছে, আমরা এখানে আর সময় নষ্ট না করি। এগুলো সব হচ্ছে যে চান্স পাওয়ার পর, মানে বইটা ফাইনালি চান্স পেয়ে গেছো, তারপর এগুলো নিয়ে তোমার বদার করতে হবে, এর আগে না, হ্যাঁ। বিশেষ দ্রষ্টব্য বই যে রেজিস্ট্রেশন করা লাগে বা অনেক কিছু আছে, এইসব জিনিসপত্র। আমরা সামনের দিকে যাই। তারপরে যে ক্যালকুলেটারের লিস্ট দেওয়া আছে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেটা নিয়ে থাকে, এই যে FX991 CWS করা যাবে নাকি? অবভিয়াসলি যাবে, গত বছরও করা গেছিল, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ক্যালকুলেটর তো এগুলো বেসিক মডেললেস আমাদের সবার কাছে এইগুলোর মধ্যে থেকে কোনো না কোনোটা থাকে। আচ্ছা, এইটা হচ্ছে যারা ওই যে ফরেন ন্যাশনালস যারা আছে তাদের জন্য এখানে বাকি কথাবার্তাগুলো বলা। সো হোপফুলি আমাদের এখানে ভিডিওতে কেউ সেটা দেখতেছে না এরকম কেউ, বাট তাদের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো এখানে দেওয়া আছে। কেউ থাকে, এটা সংখ্যাটা অনেক না হলেও দেখা যায় যে বাইরের দেশের কারো কেউ হচ্ছে যে বইটা পড়ে। ওকে, এটা হচ্ছে তাদের জন্য, তোমাদের এটা নিয়ে মাথা ঘামানো লাগবে না। এগুলো হচ্ছে লাস্টের দিকের যে পেজগুলো সেগুলো, যেমন ওইখানে ওই যে সিট নাম্বারগুলো দেওয়া আছে, যে তাদের জন্য ম্যাক্সিমাম কয়টা সিট হচ্ছে বরাদ্দ, সেই সব দেওয়া আছে আর কি। আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আর এইখানে লাস্টের পেজে যে কথাবার্তাগুলো, এগুলো আসলে শুরুতে যা বলা ছিল সেগুলাই আবার রিপিট করা আর কি। জাস্ট এখানে ওইটার একটা শর্টার ভার্সন, মেইন তথ্যগুলো দেওয়া, মানে এই যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, আবেদনের যোগ্যতা, এইসব দেওয়া। তারপর হচ্ছে তোমার এই যে আবেদনের ফিগুলো দেওয়া। তারপর হচ্ছে এই যে মেইন যে ডেটগুলো সেগুলো দেওয়া। এগুলো কিন্তু আমরা সব ডিসকাস করেই আসছি, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে অ্যাডমিশন টেস্ট কীভাবে হবে, অর্থাৎ মেইন কথাগুলো। তো এটাই ছিল আমাদের বুয়েটের সার্কুলারের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো, এবং বুঝতে পারতেছো প্রসপেক্টাস যেহেতু বেশ লম্বা ডিউরেশনে আমরা সবগুলো পয়েন্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এখানে এক একজনের হয়তো এক এক জায়গায় কনফিউশন হবে, সো যার যে জায়গায় কনফিউশন বা জানার দরকার সেই জায়গাটাই হোপফুলি হচ্ছে টেনে দেখে নিতে পারবা। সো সবাই ভালো থাকো, এবং হচ্ছে নির্দিষ্ট যেই ডেটগুলো আছে এই ডেটগুলো স্ট্রিক্টলি ফলো করে সবগুলো ক্যালেন্ডারে সেভ করে রাখো বা মোবাইলে হচ্ছে রিমাইন্ডার দিয়ে রাখো। তুমি প্রপার ডেটের মধ্যে সব যে প্রসেসটা সেটা সুন্দরভাবে করার চেষ্টা করবা। ওকে, সো সবার জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা থাকলো। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।